যে প্রশ্নটা শুরুতেই করতে চাই, যে আপনি নিশ্চয়ই সারাদিন অবজারভেশনে ছিলেন এবং সবকিছু জানেন। আমি শুরুতেই যদি বলি যে ডক্টর খলিলুর রহমান এই মন্ত্রিসভায় স্থান পেলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, এবং যিনি কিনা ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা ছিলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। কেন তাকে নিতে হলো বিএনপি কে মন্ত্রিসভায়? তারেক রহমান বাধ্য হলেন কোনো কারণে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? আমি আহ, তারেক রহমান সাহেবের মাইন্ডে কি আছে এটা তারেক রহমান সাহেব বলতে পারবেন, আমি সেটা জানি না। আমি আমার কথা বলতে পারবো যে আমি আশ্চর্য, মানে কি আকাশ থেকে পড়েছে আমি এই নামটা দেখে, ডক্টর খলিলুর রহমান। আর একটা জিনিস খেয়াল করবেন যে অনেক লিস্ট কিন্তু কয়েকদিন যাবৎ সার্কুলেট করছিল বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জি। জায়গায় আমরা লিস্ট, কোথাও কিন্তু ডক্টর খলিলুর রহমানের নাম ছিল না। না, এইটা তবে হঠাৎ করে এমন একটি কথা কিন্তু শুরু হয়েছিল গত একদিন বা দুদিন আগে থেকে, যে এই মন্ত্রিসভায় এমন একজন আসতে যাচ্ছেন যা দেখে অনেকেই চমকিত হবেন। ফেসবুকে এরকম একটি লেখা ছড়িয়ে পড়েছিল। তা আমরা কেউ গেস করতে পারিনি, আমরা ধারণা করতে পারিনি যে সেটি ডক্টর খলিলুর রহমানকে দিয়ে এই চমক আসতে যাচ্ছে। জি। এখন কামিং ব্যাক টু ডক্টর খলিলুর রহমান, আপনি জানেন দ্যাট পিনাকি ও খলিলুর রহমানকে নিয়ে খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে ছিল যখন নেওয়া হয়েছে, এবং কেউ কেউ বলে যে ওরাই নাকি ওই ডিপ স্টেটের একজন লোক হলো ডক্টর খলিলুর রহমান। এবং জি। এই যে লাস্ট গভর্নমেন্টের সরানের ব্যাপারে যে যারা উদ্যোগ নিয়েছে, যারা কাজ করেছে, রিয়েল কাজ যারা করেছে ওই ডিপ স্টেটের হুম। সাথে, ওয়ান অফ ডক্টর খলিলুর রহমান। সো এখন ওকে ফরেন মিনিস্ট্রি কে, কার উদ্যোগে দেওয়া হয়েছে, বাট জনগণের আশঙ্কা আছে, এবং দিস কুড বি এ ব্যাড চয়েস, ভেরি ব্যাড চয়েস, এবং এইটা নিয়ে অনেক কথা হবে আগামীতে, যে সে ডেলিভার করতে পারবে কিনা। সে খুবই খারাপ লোক। এর আগে যখন জাস্টিস লতিফুর রহমান সাহেব যখন ছিলেন, তখন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, তখন আপনাদের হয়তো খেয়াল আছে যে সে পিএস ছিল, ওনার পিএস ছিল, এবং একটি সেক্স রিলেটেড একটি ঘটনার জন্য সে পালিয়ে গেল দেশ ছেড়ে, ইভেন বিফোর লতিফুর রহমান হ্যান্ডেড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট। দিস ইজ খলিলুর রহমান। সো এরকম অনেক প্রবলেমস আছে ওকে নিয়ে, কিন্তু খলিলুর রহমান কিন্তু কোনো সময় ওইভাবে আলোচনায় ছিল না। তার মানে হচ্ছে যে কোনো বড় জায়গার থেকে বোধহয় এই খলিলুর রহমানকে বলা হয়েছে যে আপনি ওকে নেন এবং ওকে পররাষ্ট্রমন্ত্রী করেন। হি ওয়াজ নট দেয়ার, পররাষ্ট্রমন্ত্রীর কনসিডার ছিল না, কোনোভাবেই ছিল না, কোনো দিনও ছিল না। এবং এটা তারেক সাহেব ভালো বলতে পারবেন, বিএনপি ভালো বলতে পারবেন যে কেন রাখলেন। আমার তো ডক্টর খলিলুর রহমানের ব্যাপারে আপত্তি আছে, জনগণেরও আপত্তি আছে। আমার আরেকটা ছোট আপত্তি হচ্ছে আসাদকে নিয়ে, যাকে সম্ভবত ল মিনিস্টার করা হচ্ছে, বিকজ হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। উনি একটি ইললিগাল, আনকনস্টিটিউশনাল, একটা চোর সরকার, কারাপ্ট সরকারকে উনি সহায়তা করেছেন এজ এন অ্যাটর্নি জেনারেল। এইরকম লোক আবার কেন থাকবে মন্ত্রিসভায়? খলিল আর আসাদ, এই দুইজন তো অলরেডি অন্য গভর্নমেন্টে ছিল, যাদের সাথে কাজ করেছে, ওদের তো এখানে থাকার কথা না, উচিত না। এন্ড আই থিঙ্ক this is the first mistake that Tariq Rahman has made, and I hope this is the last mistake that he is making. এবং যত দ্রুত হোক উনি যদি এটা রিকনসিডার, হি ক্যান রিকনসিডার এট এনি টাইম, কোনো প্রবলেম নাই এইগুলি রিকনসিডার করতে। তো ভালো হবে ওনার জন্য যে বিগত ইললিগাল, কারাপ্ট, টোটালি কারাপ্ট, আমরা বারবার বলেছি দেশবাসী চাচ্ছে যে এরা যেন দেশের বাইরে না যেতে পারে, এদের জন্য অ্যাকাউন্টেবিলিটি হয়, কিন্তু এখন মনে হচ্ছে যে এইগুলি হয়তো কিছুই হবে না, কিছুই হবে আম, না।
মানুষ কি সেই জায়গা থেকে আশাভঙ্গের শিকার হবে? তখন তারেক রহমান যে অ্যাটিটিউড শো করছিলেন আমাদের সামনে, বা তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিহিংসা রাজনীতি থেকে সরে আসার কথা বলছিলেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা তিনি বলছিলেন, এখন ডক্টর ইউনূস সরকারের যে করাপ্ট পার্সন গুলো তারা যদি বহাল তবিয়ত থাকে, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা প্ল্যানিং থাকে, এবং মানুষের যে আশাবাদ, যেমন আপনি আপনার আশাবাদের কথা তুলে ধরলেন, সেইখান তার বিপরীত কিছু ঘটে, তার মানে কি তারেক রহমান অন্যান্যদের মধ্যে মতন, মানে এই প্রশ্নটা করার সময় এখনো যদিও হয়নি, তারপরেও মানে রাইট। মোমেন্ট মানুষের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো ছিল, সেই জায়গা থেকে মানুষ যদি আশাভঙ্গের শিকার হয়, সত্যি তারেক রহমান কি সফল হতে পারবেন তাহলে? আমি দোয়া করি যেন উনি সফল হন। এইটা একটা মিস্টেক হতে পারে, গুরুতরের মিস্টেক হতে পারে, এবং সময় উনি ওনাকে বলে দেবে যে আপনি এই ভুলটি করেছেন, এদেরকে সরিয়ে দেন। এখন কে বাধ্য করেছে? উই ডোন্ট নো, বিকজ খলিলুর রহমান ওয়াজ এ টোটাল ফেলিওর। কিন্তু চতুর্দিক ওটা যদি থেকে হয়ে থাকে, ডক্টর খলিলের মতো বিতর্কিত ব্যক্তি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন, তাহলে ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, অনেকে যে আশঙ্কাটা করছেন, সেটিও কি সেটি থেকে বিস্ময়কর কিছু থাকবে? না, না, হতেই পারে। যদি যদি ওদের মধ্যে কোনো এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি জানি না। হয়তো ডিপ স্টেট ইজ বিহাইন্ড দিস, আমি জানি না। বিকজ আপনারা জানেন করিডোর নিয়ে যে খলিলুর রহমানের যে ব্যাপারটা ছিল করিডোর নিয়ে, এই করিডোর নিয়ে তো যদি আর্মি ইন্টারভিউ না করতো, খলিলুর রহমান তো করিডোর দিয়ে দিয়েছিল, হয়তো আজকে আপনার এই নকশাটা, মানচিত্রটা হয়তো থাকতো না। মানে বাংলাদেশের মানচিত্রের কথা বলছি। জি, জি। তো দিস ইজ আ ভেরি ব্যাড চয়েস, বাট নিশ্চয়ই ভিতরে কিছু আছে। হয়তো উনি জানেন, তারেক রহমান সাহেব জানেন যে এইটা উনি কেন করলেন বা কেন খলিলের প্রয়োজন হলো। বাট আই এম শিওর যে এই জিনিসটা আন্ডার প্রেশার হয়েছে, and it has to be a বিদেশি প্রেশার. He has succumbed to that pressure. এবার একটু সাংবিধানিক জায়গায় আসি। ডক্টর আলী রিয়াজ শুরু থেকে বলে আসছিলেন জুলাই সনদ অনুযায়ী এই যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, তার মাধ্যমে অন্তত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হচ্ছেন তাদেরকে দুটি বিষয়ে ওথ নিতে হবে, একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে এবং একই সাথে আহ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি খুব সুকৌশলে মাথা মাথা ঠান্ডা রেখে তারা হয়তো কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিল, স্ট্রেট জানিয়ে দিল শপথ নেওয়ার আগ মুহূর্তে ওই পক্ষেই সালাউদ্দিন আহমেদ বললেন যে না, তারা এখন এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। হয় জামাত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে কি কোনো জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে মানে সংসদ অধিবেশন শুরু থেকে এবং সরকার গঠনের সাথে সাথে? দেখেন, আপনি জানেন আমাদের সংবিধানের প্রভিশন হলো যে ফার্স্ট সেশনে এই যত অর্ডিন্যান্স 80-90টা যে কয়টাই অর্ডিন্যান্স আছে, এই অর্ডিন্যান্স গুলি প্লেস করতে হবে। যদি সংসদ এইগুলি পাস না করে, তাহলে এইগুলি আর আইন থাকবে না, এইগুলি রিপিল্ড বলে গণ্য করা হবে, এইগুলি চলে যাবে। সো এইটাও 2/3 মেজরিটি কার? বিএনপির। ওনারা নিশ্চয়ই এইটাকে উড়িয়ে দেবেন, এই অর্ডিন্যান্সটাকে রাখবেন না। অর্ডিন্যান্স না রাখলে ওরা 10টা শপথ নেক, জামাত নেক বা যার ইচ্ছা নেক গিয়ে, ইট উইল হ্যাভ নো ভ্যালু। নাম্বার 2 যেটা হচ্ছে যে দেখেন কত কত ইললিগাল কাজ ওই গভর্নমেন্ট করেছে, আর এনসিপি ইজ অলসো ইনভলভ। আপনি গণভোট হওয়ার পর আপনি গতকাল সন্ধ্যার সময় গিয়ে ওইটা সই করছেন। আমি ইমাজিন, যেটা যেটা অলরেডি হয়ে গেছে, শেষ, আপনি সই করেন নাই এনসিপি, আপনি গিয়ে সেটা সই করছেন। কবে? গতকালকে ভোটের রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে। I mean, it's totally illegal. Referendum totally illegal, totally unconstitutional. আমাদের সংবিধানে নাই। এইগুলি সব আসিফ নজরুল টজরুল এরা মিলে এইসব গোলমাল করেছে, and they should be accounted for all this. এখন জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, তারা কি করবে? তারা এইটা নিয়ে হট্টগোল করবে পার্লামেন্টে। আর ইন্ডিপেন্ডেন্ট দুইজন ওরাও কিন্তু নেয় নাই সেকেন্ড ওথটা, ওরা ওই একটাই নিয়েছে। বিকজ আপনার কোনো সুযোগ নাই সেকেন্ড ওথের।
আপনি যেখানে প্রথম ওথ সংবিধানের নিচ্ছেন, তখন সেকেন্ড ওথের তো কোনো প্রশ্নই উঠে না, বিকজ আপনি তো এখন সাংসদ, পার্লামেন্ট কনস্টিটিউট হয়ে গেল। আপনি এই পার্লামেন্টকে আপনারা সেকেন্ড ওথ নিয়ে কিভাবে ডেজিগনেট করবেন আপনার কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটা তো হয় না। এটা আই ডোন্ট নো, জামাতের যদি এত লো ক্যালিবার হয়, তারা যদি না বুঝতে পারে, এনসিপির যদি এত লো ক্যালিবার হয় যে তারা না বুঝতে পারে যে 2/3 মেজরিটির বেশি যাদের আছে তারা এইটা প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা নিজেদের মধ্যে সংবিধানে এমেন্ডমেন্ট আনবে, রিফর্মস করবে, যা করার করবে। আর এইটা দিয়ে তারা জানিয়ে দিল যে আমরা এইটার পক্ষে নাই, we do not support this. and বিএনপি রাইটলি করেছে এই কাজটা। কেন রাইটলি করেছে? বিকজ যে ড্রাফটটা করা হয়েছিল, যে ড্রাফটে তারা সই করেছে, ওই ড্রাফটটা চেঞ্জ করে দিয়েছে দিস ম্যান, ওই যে কি নাম, ওই যে ইলিনয়ের প্রফেসর, ইলিনয়ের প্রফেসর, জানি না, আই এম সো সরি, আই ফিল ফর দোজ স্টুডেন্টস ইন ইলিনয় যাকে এই প্রতারকটা পড়ায়। হি ইজ আ প্রতারক and nothing else. He knows nothing. আমি জানি সে 27-28টা বই লিখেছে, এদিক থেকে নিয়ে ওদিক থেকে। আজকাল ইটস ভেরি ইজি টু রাইট দিস বুকস, ইউ নো, আপনার এআই আছে, অনেক কিছু আছে, অনেক টুলস আছে, ইউ ক্যান রাইট দিস বুক। সো ওইগুলিকে আমি কনসিডারেশনই নিচ্ছি না। ইউ সি, আমিও 24 ঘন্টার মধ্যে বই লিখে দিতে পারি একটা, বাট দ্যাটস নট মাই রাইটিং, ইউ নো। সো আমার কথা হচ্ছে যে বিএনপি হ্যাজ ডান দ্য রাইট থিং, এবং আমি বিএনপিকে অভিনন্দন জানাই যে তারা বুঝতে পেরেছে যে আমাদের এই সেকেন্ড ওথ মত এগুলিতে গেলে আমাদের ভরা ডুবি হয়ে যাবে একদম। এরকম একটি বড় দলে তো নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন একাধিক যোগ্য ব্যক্তি রয়েছে, শুধু খসরু চৌধুরী কেন, আরো অনেকেই রয়েছেন। তাদেরকে বাদ অনেকেই দিয়ে ভাই খলিলুর রহমান, অনেকেই আছেন। টেকনোক্র্যাট মন্ত্রী বানাতে হলে আপনি এই 18 কোটি লোকের মধ্যে অনেক লোক পেতেন যারা আপনার দলেও আছে, আপনার দলের বাইরেও আছে, who understand the regional politics, who understand geopolitics, who understand geoeconomics, but they are not dalals of somebody. This man is a dalal, out and out dalal. আপনি এই দালালকে আনসাকসেসফুল একটা দালাল, যদি সে 18 মাসে কিছু দেখাতে পারতো তাহলে আমরা বুঝতাম। এখন আই ডোন্ট নো রিয়ালিটিটা কি আছে, why Tariq Rahman has been forced to। ওথ নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। সিইসি যে শপথ পড়ালেন, একই সঙ্গে দুটি শপথ, যেহেতু সংবিধানে এই যে সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার পরিষদের সদস্য এইসব কিছুই নেই, এবং বিএনপি রাইটলি বলেছে, সালাউদ্দিন সাহেব রাইটলি বলেছেন যে এটি সংবিধান আগে আনার পর দেখা যাক কি করা যেতে পারে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কিভাবে দুটি শপথ পড়ালেন? তিনি তো নির্বাচন পরিচালনা করেছেন, জুলাই সনদ অনুযায়ী তিনি আর চলবে না, সে তো সাংবিধানিক পোস্ট। তিনি কেন এই শপথটি পড়ালেন? এই শপথ পড়ানোর মধ্য দিয়ে কি তিনি সংবিধান লঙ্ঘন করেছেন আপনার মনে হয়? দেখেন, একটা জিনিস হলো কি, 148(1) আর্টিকেলে যে শপথটা দেওয়া আছে, উনি ইলেকশন কিসের ইলেকশন করিয়েছেন? উনি তো ইলেকশন করিয়েছেন এমপিদের, মেম্বার্স অফ পার্লামেন্টের ইলেকশন করিয়েছেন। উনি তো গণপরিষদের ইলেকশন করার নাই, তা তো উনি বলেন নাই কোথাও। তো চিফ ইলেকশন কমিশনার অবশ্য অন্যায় করেছেন, উনাকে বলা উচিত ছিল যে আমি এই শপথ পড়াতে পারবো না। উনি কেন এই শপথ পড়াতে গেলেন? এইটাতে মনে হচ্ছে দ্যাট উনিও একটি দলকে সমর্থন করছেন, যে কোনো ভাবে হোক, বিকজ ওনার তো উচিত ছিল। উনি কেন, ওনার কনস্টিটিউশনাল ম্যান্ডেট কোথায় এই শপথ পড়ানোর জন্য? ওয়ের ইজ হিজ কনস্টিটিউশনাল ম্যান্ডেট? ওইটা শফিকুর রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান পড়িয়ে দিলেই তো হতো। উনি কেন পড়াতে গেলেন? সিরিয়াস মিস্টেক। অনলি মিস্টেক নাকি সংবিধান ভায়োলেশন? উনি ওনার ওথ লঙ্ঘন করেছেন চিফ ইলেকশন কমিশনারের শপথ পড়িয়ে, সেটি মনে উনি ওথ হচ্ছে। লঙ্ঘন করেছেন।
আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এটা এবং নিয়ে কোনো ওনাকেও ধরনের এটার খেসারত দেওয়া। জটিলতা সৃষ্টি হবে কিনা সংসদে? এই জামাত এনসিপির সংসদ সদস্যরা যে দুটি বিষয়ে শপথ নিলেন, এতে করে তারা কোনো ধরনের জটিলতা সৃষ্টি করার সুযোগ পাবে কিনা, অথবা অশান্ত অস্থির করার সুযোগ পাবে কিনা জাতীয় সংসদকে? কি অস্থির অস্থির করার চেষ্টা করবে জামাত। জামাত দেখেন আবার হিস্টোরিক্যালি একটা মিস্টেক করেছে, 47-এ মিস্টেক করলো, 71-এ মিস্টেক করলো, এখানে আইসা আবার একটা মিস্টেক করে দিল। এরর, দিস ইজ সিরিয়াস এরর। যখন ওরা দেখলো যে এই বড় দল নিল না, ওনারা কেন নিতে গেলেন? ওনারা যখন এই অর্ডিন্যান্সটা প্লেস হতো পার্লামেন্টে, তখন তারা কথা বলতেন এটা নিয়ে। সো ওরা এটা করেছে জেনে শুনে। ইটস এ কনস্পিরেসি এগেইনস্ট দিস পার্লামেন্ট, এগেইনস্ট দিস পার্লামেন্ট। 13 পার্লামেন্টের এগেইনস্টে একটা কনস্পিরেসি করেছেন তারা, যে এই পার্লামেন্টটাকে তারা বলতে চাচ্ছেন দ্যাট দিস ইজ এ কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট। এবং পরে তারা বলবে যে তারেক রহমান প্রাইম মিনিস্টার এই পার্লামেন্ট দ্বারা হতে পারে না, বিকজ এটা কনস্টিটিউশন, আগে সংবিধান ঠিক করো, যে সনদ আছে ওই সনদ অনুযায়ী। সো ওরা অস্থির করবে দেশটাকে, আনস্টেবল করবে, আন্দোলন করবে, মারামারি করবে, বোথ ইনসাইড দ্য পার্লামেন্ট এন্ড আউটসাইড দ্য পার্লামেন্ট। এইটাই হলো ওদের উদ্দেশ্য। এই বিষয়ে জানতে চাই, তাহলে ডক্টর আলী রিয়াজের বিষয়ে আপনার মন্তব্য কি হবে? তিনি যে বয়ান দিচ্ছিলেন যে একসাথে দুটি ওথ নিতে হবে, দুটি শপথ নিতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের, এবং তিনি সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছিলেন, তিনি জুলাই সনদ ব্যাখ্যা দিচ্ছিলেন। আহ জামাত এনসিপি হয়তো তার কথা অনুযায়ী এগুলো করেছে বা বিশেষ ষড়যন্ত্রের জায়গা হিসেবে করেছে। তার এখন বক্তব্য কি হবে বিএনপির প্রতি? মানে তিনি কি করতে চাইছিলেন? এবং তিনি নিজেও তো, মানে যেহেতু বিএনপি ষড়যন্ত্রের জালটা ছিন্ন করলো কিছুটা হলেও খুব বুদ্ধিমত্তার সঙ্গে, এখন ডক্টর আলী রিয়াজরা কি করবেন আপনার কি মনে হয়? দেখেন, আপনি তো জানেন আলী রিয়াজের ব্যাকগ্রাউন্ড, জাসদ। জাসদের ব্যাকগ্রাউন্ডের লোকজন সবসময় কনস্পিরেসি করেছে, এইটাও ওনার একটা কনস্পিরেসি ছিল। ঠিক একই অভিযোগ এই সরকারের কোন কোন উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূস ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর মধ্যে একজন পালিয়ে গেছেন, ফয়েজ আহমেদ তোয়েব, যিনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী, বিশেষ সহকারী। আসলে কি করা উচিত? এখনো তো ওথ নেয়নি বিএনপি সরকার হিসেবে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে দাবি, আপনি তাদের সঙ্গে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। এখন ধরেন যে আহ, আমি যেটা বলবো যে আপনার দুর্নীতি যেটা হয়েছে, দুর্নীতি তো হয়েছে, মানে দুর্নীতির অভিযোগ, মানে দুর্নীতির কথা যদি আমরা বলি, তাহলে পরে দেখবেন যে আমাদের এখানে সামরিক সরকার, তারপর রাজনৈতিক সরকার, দলীয় সরকার যারাই ছিল, তাদের সবার বিরুদ্ধেই কম বেশি দুর্নীতির অভিযোগ আছে। তো ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটাটা খুবই মানে নজিরবিহীন ঘটনা। কারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা তো আসলে তাকে এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, মানে তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে তারা চলে যাবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে পুরো জাতি 5ই আগস্টের পরে তাকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, কিন্তু দুর্নীতির কথা যদি বলেন, আপনার সাথে ঠিক আমি একমত হব না। কারণ দুর্নীতির চেয়েও অনেক মারাত্মক মানে অপরাধ তারা করেছে, এবং আমরা এখন এই আওয়াজটা অনেকেই তুলছেন। এবং এটা আপনার আমরা দেখি যে যারা আসলে আহ, সরকারি মানে সরকার, একটা সরকারে ছিলেন, ক্ষমতা পরিচালনা করতে গিয়ে তারা নানা রকম দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, নানা রকম কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তাদের পতনের সময় কিংবা বিদায়ের সময় তাদেরকে পালাতে যেন না পারে সেরকম একটা রব উঠে। কিন্তু আমি যেটা মনে করি যে ইউনূস সাহেব এবং তার সাথে কয়েকজন উপদেষ্টা, সব উপদেষ্টাকে পালাতে হবে কিংবা সব উপদেষ্টার সমস্যা হবে সেটা আমি মনে করি। কিন্তু ইউনূস সাহেব সহ কয়েকজন উপদেষ্টা, যেমন ধরেন খলিলুর রহমান, উনি তো বাংলাদেশের নাগরিক, তো তাকে প্রতিরক্ষা উপদেষ্টা মানে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্ট, মানে কি করে তিনি ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসলেন? তারপর এরকম তার যে সরকারের মধ্যে যে সরকার, কোর কমিটি অফ ইউনুস, যাদের অধিকাংশই আপনার বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিক। হ্যাঁ, তো এই যে আপনার, আমার কাছে মনে হয় যে দুর্নীতির চেয়েও অনেক বড় যে অভিযোগটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার, তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করতে হবে। এবং কেন এই কথা বলছি,
8ই আগস্ট 2024 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু তখন একজন দণ্ডিত একজন অপরাধী। তার যে দণ্ড হয়েছিল আগের সরকারের আমলে যে দণ্ড হয়েছিল, সেই দণ্ড কিন্তু তখনও বহাল, এবং তিনি তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেই মামলাটা কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যাহার করা, এবং 5ই আগস্টের পরে যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং দেশের ভিতরে যে বিশৃঙ্খলা এবং মানে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার বৈধ। এবং যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলো কিন্তু এখন আসতো না, কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে, যেভাবে পুরো মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে মানে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত এবং প্রো পাকিস্তান শক্তির হাতে লিজ দিয়ে দিয়েছে, সেই কারণে কিন্তু রাষ্ট্রদ্রোহের জন্য তার বিচার অবশ্যই হতে হবে। কারণ তিনি অনেকগুলো জায়গাতে সংবিধান লঙ্ঘন করেছেন। 7ই মার্চের যে ভাষণ, এটা কিন্তু এখন মাত্র মানে শুধু বাঙালির ঐতিহ্য না, এটা কিন্তু ইউনিসেফে আপনার সেখানে কিন্তু বিশ্ব ঐতিহ্যের যে একটা তালিকা আছে, সেখানে কিন্তু সেটা ইতিমধ্যে স্থান পেয়েছে। এবং আপনি বঙ্গবন্ধু সহ আপনি সংবিধানকে কবর দিতে চেয়েছেন, ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আপনি এমন কিছু কাজ করেছেন দ্যাট ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ দি আর্টিকেলস অফ কনস্টিটিউশন। এবং উনি যখন শপথ নিয়েছেন, তিনি তখন দণ্ডিত অপরাধী। পরবর্তীতে তিনি যে মামলাটা প্রত্যাহার করিয়েছেন, সেটা কিন্তু আপনার ডিউ প্রসেস অফ ল এর মধ্য দিয়ে হয়। সুতরাং প্রথম আমাদের যে বিষয়টা আওয়াজটা তুলতে হবে, প্রায় শত মামলা একের পর এক মামলা প্রত্যাহার করানো হয়েছে। আর না, সেই সেটা মামলা হয়েছে, কিন্তু বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বিরুদ্ধে যে টাকা পাচার, তারপরে ওনার যে ফাইন্যান্সিয়াল কারাপশন, ওনার যে নানা যে বেশ কয়েকটা মামলা যে ছিল, সবগুলো কিন্তু আপনার প্রত্যাহার করা হয়েছে উইদাউট ডিউ প্রসেস অফ ল। এবং পরবর্তীতে দুটো কারণ, একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আর একটা হচ্ছে যে আপনার এই মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে মানে জামাত শিবির এবং বাংলাদেশ বিরোধী শক্তির হাতে যে তিনি তুলে দিয়েছিলেন, সেইটার কারণে। এবং একই সাথে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক পলিসিগত সিদ্ধান্ত নিতে পারে না। আপনি 14টা বোয়িং কিনছেন 35,000 কোটি টাকা, কে দেবে এটা আপনাকে? কে এইটা করতে দিয়েছে? আপনি একটা ড্রোন তৈরির জন্য একটা কারখানা আপনি করছেন। মানে বাংলাদেশের এখন কোনটা বেশি দরকার? শিক্ষা বেশি দরকার, স্বাস্থ্য বেশি দরকার, তার আইন শৃঙ্খলা বেশি দরকার, তার শান্তি স্থিতিশীলতা দরকার, নাকি তার সামরিক সরঞ্জাম কেনা দরকার? মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশকে তো আমরা মানে সামরিক ভাবে আমরা এমন একটা জায়গায় আমরা দেখতে মানে আমরা নিজেরা সামরিক শক্তি হিসেবে নিজেদেরকে এমন একটা জায়গায় দেখতে চাচ্ছি না যেখানে আপনার ইজিপ্ট, পাকিস্তান সেরকম একটা দেশ হয়ে যায়। আমরা কিন্তু বাংলাদেশটাকে চাই যে একটা সিঙ্গাপুর, বাংলাদেশটা একটা সুইজারল্যান্ড। এবং বাংলাদেশের মূল দায়িত্ব হচ্ছে, আপনি যদি ভারতের সাথে কম্পিট করতে চান, আপনি যদি উন্নত দেশের সাথে আপনি যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা, অর্থনীতি এবং বাকি যে সমস্ত জায়গা আছে এইগুলোতে। কিন্তু আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু শিক্ষা এবং অর্থনীতি মানে শিক্ষা, উনি একজন অধ্যাপক মানুষ, কিন্তু তিনি যেভাবে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং আপনি ছাত্রদেরকে উনি শিক্ষা কার্যক্রমে ফেরত না পাঠিয়ে তিনি তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করিয়েছেন, তাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী কথা বলিয়েছেন। এবং তিনি যে সমস্ত কাজ করেছেন, এটা কিন্তু একটা লং টার্ম ক্ষতি হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং সেই সংবিধান লঙ্ঘনের কারণে, রাষ্ট্রদ্রোহের কারণে দুর্নীতি আরো অনেক পরের বিষয়। এবং আমি মনে করি আপনি যে বলছেন যে কাউকে যেন পালাতে দেওয়া না হয়, ইউনূস সাহেব সহ তার যে কয়েকজন উপদেষ্টা, হ্যাঁ, প্রতিরক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা নানা রকম বিতর্ক তৈরি করেছেন। তার যে প্রেস সচিব, তারপরে আপনার আইসিটির যে বিচার, আইসিটির যে বিচার যে মানে আপনার কোনো আইন কানুনের তোয়াক্কা ছাড়াই হয়েছে, এগুলো কিন্তু আপনার তারা যদি পালিয়েও যায়, পালিয়ে তারা ফ্রান্সে যাক, ইউএসএ তে যাক, যেখানেই যাক, তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। এবং এই বিচার কিন্তু তারা মানে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত হোক আর দুর্নীতির অভিযুক্ত হোক, যাদের বিরুদ্ধে দাবি উঠেছে যে এই মানুষগুলো যাতে পালাতে না পারে বা দেশ ছাড়তে না পারে, তাদেরকে কোন প্রসিডিউরে
আটকানো যেতে পারে, এমন কোনো তো ল নেই যে মামলা হওয়ার আগে আটকানো যায়। হ্যাঁ, যদি বিএনপি ওত নিয়ে থাকতো সেই অবস্থায় পালিয়ে যাচ্ছে, তখন হয়তো ইমিগ্রেশনে বা অন্য কোনোভাবে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে যেত, কিন্তু এখনো তো তারা ক্ষমতায়। এবং পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি আছে, আপনি জানেন যে সরকারি কর্মকর্তারা পাকিস্তান সফর করতে গেলে সেক্ষেত্রে পাসপোর্ট, মানে ভিসা পাসপোর্টের প্রয়োজন নেই, টিকিট কেটেই চলে যেতে পারবে, এমন একটি তারা আইন করেছে, মানে চুক্তি করেছে। এবং সেটি কিন্তু তাদের জন্য বিশাল একটি সুযোগ। তাহলে এখন আটকাবে ধরেন কিভাবে, যে কে আটকাবে? বাংলাদেশে মানুষ, তাদের ভিতরে ক্ষোভ আছে, কিন্তু একই সাথে মানে বর্তমান যে সরকার যারা গঠন করতে যাচ্ছে তাদের সাথে তো একটা অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং তো আছে, তাই না? এদের সাথে তো ইউনূস সরকারের একটা অফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং আমরা যেভাবেই দেখি না কেন, শেষ পর্যন্ত নির্বাচনটা করার পরে এই ক্ষমতাটা তো হস্তান্তর মানে করা হবে, তাই না? এখন আপনি তো মানে তাদেরকে একটা প্রক্রিয়া হতে পারে যদি পরে আপনার মানে সেটা বৈধ কর্তৃপক্ষ মানে সরকার গঠনের পরে তারা পারবে। এখন তো আর কোনো, এখনো তো অন্তর্বর্তী সরকার তারাই ক্ষমতায়, হুম, হুম, তাই না? সুতরাং আপনি আপনি মানে বাংলাদেশের আগেও আমরা যেটা দেখেছি, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এক হচ্ছে তারা মানে আহ, নানা রকম সমঝোতা করে পালিয়ে যায়। হ্যাঁ, এবং সেইটা যারা পালিয়ে যেতে সহযোগিতা করে তারাও কোটি কোটি টাকার, কারণ 5ই আগস্টের পরে নানাভাবে যারা পালিয়ে গিয়েছেন, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে, কোনোটা এই বাহিনীর মাধ্যমে, কোনোটা ওই বাহিনীর মাধ্যমে, কোনোটা রাজনৈতিক দলের মাধ্যমে, এবং যারা এটা করেছেন তারাও কিন্তু অনেক টাকার মালিক হয়েছে। এখন তারা সেটা করতে পারেন, আর যদি সেটা নাও করেন, আপনার পৃথিবীর যে কোনো জায়গায় গেলেও তাদের এই মামলাটা কিন্তু চলবে। এখন তাদেরকে ফিরিয়ে আনা যাবে কি, কারণ এই প্রত্যর্পণ বিষয়টা কিন্তু খুবই জটিল একটা বিষয়। আর আপনি মানে এখন যদি তারা পালিয়ে যেতে চান, তাহলে পরে ওই আপনার ধরেন তৈয়ব সাহেব যে পালিয়ে গিয়েছেন, এরকম যারা জি, অনেক দুর্নীতি করেছেন, হ্যাঁ, তারা নিজে থেকেই হয়তো বা মানে খলিলুর রহমান সাহেব তিনিও বুঝতে পারছেন যে তিনি তো আসলে হুম, বাংলাদেশের হুম, নাগরিকই, তিনিও হয়তো বা ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন কিংবা তিনি পালানোর পথে আছেন। কিংবা আলী রিয়াজ সাহেব, উনি যে এত জি, বড় ধমক দিয়েছেন, এবং একটা ভিডিও ক্লিপ আমি দেখছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের সাথে ওনার উত্তপ্ত বাক্য বিনিময় করছিল, সেখানে আলী রিয়াজ বলেছেন আমরা তো এখানে সংবিধান লঙ্ঘন করেই ঐক্যমত কমিশনের এই জুলাই চার্টার করতে এসেছি। হ্যাঁ, এরকম তর্কাতর্কিও হয়েছে। এবং ঐক্যমত কমিশনের যে চার্টার, সেটার ব্যাপারে তো অধিকাংশ যে পলিসিগত সিদ্ধান্ত, সেখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু তারপরেও মানে বিএনপির যে একটা পলিসি ছিল যে যে কোনো ভাবে একটা নির্বাচন হলে, মোটামুটি একটা হুম, হুম। শান্তিপূর্ণ নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করতে পারবেন, তাদের সেই কনফিডেন্স ছিল, এবং খুব ঠান্ডা মাথায় তারা সেটা করেছেন। যার প্রেক্ষিতে তারাও ক্ষমতায় যাচ্ছেন, এবং বাংলাদেশটাও, আপনার মুক্তিযুদ্ধের বাংলাদেশটাও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছ থেকে মানে রক্ষা পাচ্ছে। হ্যাঁ, এখন বাকিটা আপনি ধরেন যে এটা ধারাবাহিকভাবে হবে, এটা যে হবে না তা না, এবং ধারাবাহিকভাবে নানাভাবেই সেটা মানে আহ, আমরা আমি দেখতে পাবো। একটু অন্য বিষয়ে যেতে চাই। আহ আওয়ামী লীগ আশা করছে, খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনা বলেছিলেন একটি সাক্ষাৎকারে যে বিএনপি ক্ষমতায় এলে তাদের কাছে আবেদন যেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যেন তুলে নেওয়া হয়। এবং আমরা দেখছিলাম যে দুই দলের প্রতি সফট, আগে যেমন খুব আক্রমণাত্মক ভঙ্গিতে তারা বক্তব্য দিত, সেরকম আমরা গত 6 মাস অন্তর দেখিনি। সজীবজের জয় গত পরশুদিন মানে শুক্রবার রাতে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিতে একটি সাক্ষাৎকার দিলেন। তিনি বললেন যে তারেক রহমানের সঙ্গে তিনি সংলাপে বসতে প্রস্তুত। তার মানে রাজনীতি একটা সুবাতাসের একটা আবহাওয়া আমরা পাচ্ছিলাম। আবার সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলেতে শনিবার একটি ইন্টারভিউতে বললেন যে এই সরকার মানি না, এই সরকার অবৈধ। আবার তারেক রহমানকে তিনি যে প্রথম সংবাদ সম্মেলন করলেন তাদের ল্যান্ডস্লাইড বিজয়ের পর, সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপনি কি মনে করছেন? তিনি বলছেন এটি আইনি বিষয়। ভারত সম্পর্কে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, তারপর অন্যান্য দেশের সাথে সম্পর্ক। খুবই আহ তার ম্যাচিউরিটি জায়গা থেকে সম্ভবত কথা বলেছেন। কিন্তু আবার সজীব ওয়াজেদ যে জয়ের যে বক্তব্যগুলো পরস্পর বিরোধী, মানে আহ কি বলা যায় এটি, মানে সব বিরোধী কথাবার্তা। আবার কি কোনো ধরনের কোনো মানে মানুষ যেটা আশা করছিল যে রাজনীতির একটি সুবাতাস বইতে শুরু করেছে বা করবে, সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে? আমার যেটা মনে হয় যে আপনি যদি আওয়ামী লীগের ইতিহাসের দিকে তাকান,
তাহলে দেখবেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তকবাগিস, তারপর আবুল মনসুর আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, তারপর সৈয়দ নজরুল ইসলাম, মানে এত বড় বড় পলিটিশিয়ান, এত বড় বড় মানে শিক্ষিত, পরিপক্ক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য রাজনীতিবিদ ছিলেন। সেরকম একটা দল, এত বড় একটা দলের রাজনৈতিক নেতা, প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য যে শিক্ষা, যে প্রজ্ঞা, যে সজ্ঞা, যে দূর দূর মানে দূরদর্শী দৃষ্টিভঙ্গি, সেইটা কিন্তু মানে যদি না হয় তাহলে পরে কিন্তু আওয়ামী লীগ কিন্তু 5ই আগস্টের পরে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে উত্তরণ করার জন্য কিন্তু আপনার এই বিষয়গুলো খুব দরকার হবে। যে অভিজ্ঞতা, শিক্ষা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদৃষ্টি, আপনি যদি সেটা যদি না থাকে এবং আপনি যদি প্রতিহিংসার বৃত্তেই ঘুরতে থাকেন এবং আপনি যদি 5ই আগস্টের আগে পরে যে সমস্ত ঘটনা হয়েছে পুরো ঘটনা থেকে আপনি যদি শিক্ষা না নেন, তাহলে পরে শুধুমাত্র আওয়ামী লীগ না, পুরো বাংলাদেশ কিন্তু সাফার করবে। এবং আপনি দেখেন যে আমাদের আহ, মানে 2-1 দিনের ভিতরে যিনি প্রধানমন্ত্রী হবেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, 2001 থেকে 2006 সাল, এই সময় তো আমরা নানা রকম নেতিবাচক বিষয় দেখেছি, তাই না? 17 বছর 18 বছর পরে তিনি আবার ট্রান্সফর্মড হয়ে, হ্যাঁ, তিনি আবার নতুন করে দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ পাক তাকে একটা সুযোগ দিয়েছে, ভাগ্য তাকে আর একটা সুযোগ দিয়েছে। এখন এই সুযোগটা তারেক রহমান মানে কিভাবে সেটাকে আপনি ব্যবহার করেন, সেটা কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি। এবং একই সাথে আপনাকে বুঝতে হবে যে আপনার এই আওয়ামী লীগ বিএনপির মতো একটা বিশাল দল, এটাকে যদি আপনি চালাতে চান, একমাত্র মানে একজন নেতা দিয়ে কিন্তু হবে না। আপনি যদি একজন নেতার উপরে নির্ভর করেন, কারণ এখন 21শ শতাব্দী চলছে, এই শতাব্দীকে বলা হয় দিস ইজ দি সেঞ্চুরি অফ জেনেটিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এবং আমরা কিছুদিনের ভিতরে আমরা ইতিমধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ঢুকে গিয়েছি। এবং আপনি দেখবেন এক একটা গণতান্ত্রিক দেশে মানে প্রত্যেকটা মন্ত্রী, তারা যে মন্ত্রণালয় চালান তার পেছনে একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে। হ্যাঁ, ভারতের আপনি সরকার পরিচালনার ক্ষেত্রেই দেখবেন যে তাদের ফরেন পলিসি কি হবে, তাদের এডুকেশন পলিসি কি হবে, তাদের নানা রকম পলিসি কি হবে, তারা বৈদেশিক সম্পর্ক কিভাবে করবেন, নিজেদের যে ডেভেলপমেন্ট কিভাবে নিশ্চিত করবেন, অর্থনীতি কোন পথে যাবে, তাদের কিন্তু নানা থিঙ্ক ট্যাঙ্ক আছে। আপনি যদি এই 5ই আগস্টের পরে আপনার জামাতে ইসলাম কিংবা শিবির তাদের যতই সমালোচনা করি, তারা কিন্তু ইতিবাচক বেশ কিছু বিষয় মূল্য তৈরি করেছে। হ্যাঁ, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে পরিকল্পিতভাবে এবং থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে অর্গানাইজড বেশ কিছু মানে তাদের যে সাংগঠনিক কাঠামো কিংবা সাংগঠনিক যে প্ল্যান করে তারা কাজ করছেন এবং শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তারা কিছু পজিটিভ মূল্য তৈরি করেছেন। অন্তত হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা মানুষ আর পেতে চাইছে না। প্রতিদ্বন্দ্বিতা থাকুক রাজনৈতিক দলগুলোর মধ্যে, সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মানুষেরই চায়। কিন্তু এই যে প্রতিহিংসা, অস্থিরতা, এই জায়গা থেকে কি কাটিয়ে ওঠা সম্ভব? আপনার কাছে মনে হয় যে বিএনপির প্রতি বা তারেক রহমানের প্রতি মানুষের আলাদা একটা এক্সপেকটেশন গ্রো করেছে? আওয়ামী লীগের দুর্নীতিবাজ যারা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ নানান বিষয়, তাদেরকে বাদ দিয়ে একটা রিফর্মড আওয়ামী লীগ আসুক, সেটি মানুষ চায়। কিন্তু সেই আশাটা কি আমরা করতে পারি কিনা? এখন থেকে নানান ধরনের বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে? আমি যেটা ব্যক্তিগতভাবে দেখছি যে 2001 থেকে 2006 সালে তারেক রহমানের যে একটা নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল, সেখান থেকে তিনি নতুন ভাবমূর্তি নিয়ে এসছেন। তিনি সারা দেশে নির্বাচনী প্রচার করেছেন এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, বিশুদ্ধ হয়েছেন। এখন মানে গত কয়েক মাস বিএনপির কর্মকাণ্ডে যেটা আমার কাছে মনে হয়েছে যে তারা খুবই ধীরস্থির। তারা কিন্তু মানে আমরা নিজেরাও মানে অনেক সমালোচকের মুখে আমরা শুনেছি যে বিএনপির এটা করা উচিত, বিএনপির ওইটা করা উচিত। তারা কিন্তু ধীরস্থির ভাবে মানে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা একটা মানে টার্গেট ঠিক করে তারা মাথা ঠান্ডা করে কাজ করেছে। এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক কতটা শক্তিশালী আমি জানি না, তবে তাদের মিডিয়া সেলটা খুব ভালো কাজ করেছে। মিডিয়া সেলটা ভালো কাজ করেছে এবং তারা মাঝখানে খুব অর্গানাইজড ভাবে, এবং আমার কাছে যেটি মনে হয়েছে যে জনাব তারেক রহমান মানে তিনি ব্যক্তিগত যে প্রজ্ঞা তার চেয়ে সামষ্টিক প্রজ্ঞার উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। যে দলের যারা সিনিয়র লিডার তাদের সাথে পরামর্শ করা কিংবা বিএনপি পন্থী বুদ্ধিজীবী বিভিন্ন স্তরের যারা আছে তাদেরকে কাজে লাগানো
এবং এই দিকে যদি তিনি থাকতে পারেন, যে সামষ্টিক মানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত কিংবা ব্যক্তি নির্ভর কোনো কিছুর উপর নির্ভর করে আমরা যদি সামষ্টিক প্রজ্ঞা নিয়ে, রাজনৈতিক দূরদৃষ্টি নিয়ে, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আমরা যদি বাংলাদেশটাকে সামনে নিয়ে এসে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে সামনে নিয়ে এসে আমরা যদি রাজনীতি করতে পারি, তাহলে নিশ্চয়ই মানে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ আমি মনে করি যে 5ই আগস্টের পরে মানে ইউনূস এন্ড গং, মানে এখন এই কথাটাই বলতে হবে যে আমরা ক্রিমিনাল কেস যখন হয় তখন কিন্তু আমরা লিখি যে প্রফেসর কার্জন এন্ড গং, মানে প্রফেসর কার্জন এবং তার সাঙ্গপাঙ্গরা, কিংবা জার্নালিস্ট পান্না এন্ড গং, সাংবাদিক পান্না এবং তার সাঙ্গপাঙ্গরা। এখন আমরা বলবো মানে ইউনূস এন্ড গং। ইউনূস এন্ড গং বলতে হবে, কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতি করেছেন,